দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ সরকারের। এনবিআর এর সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা। এনবিআর এর শাটডাউন কর্মসূচিতে বন্ধ চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম। বিপাকে ব্যবসায়ীরা। প্রযুক্তিগত দক্ষতার অভাব, অর্থায়ন জটিলতা আর বাজারে প্রবেশের সীমাবদ্ধতায় পিছিয়ে পড়ছে এসএমই উদ্যোক্তারা। সমন্বিত উদ্যোগের তাগিদ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবিলম্বে এনবিআর এর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন বার্তা দেওয়া হয়েছে, যেখানে আমদানি রপ্তানির সাথে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে রোববারও চেয়ারম্যানের অপসারণ সহ কয়েক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচিতে রাজস্ব ভবনের সামনে বিক্ষোভ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় দিনের মতো রোববার সকাল থেকে ব্যানার প্লাকার্ড নিয়ে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের কর ও শুল্ক কর্মকর্তা কর্মচারীরা। দাবি, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও বোর্ডের যৌক্তিক সংস্কার। 12 মে মধ্যরাতে যে অধ্যাদেশটা জারি করা হয়েছিল, আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে এরকম মধ্যরাতে কোনো অধ্যাদেশ জারি হয় না। বিশেষ একটা গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার একটা কৌশল হিসেবে আমরা দেখছি। এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার। উনি যদি আমাদের যৌক্তিক দাগে যথাসময় মেনে নিত, উনি পদত্যাগ করতো, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যেতাম না, আর আমাদের রাজস্ব ফলও হতো না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে রাজস্ব বোর্ড বিলুপ্তি রোধ, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। সংস্কারের জন্য একমাত্র একজনই দায়ী এবং একজনই হচ্ছে গিয়ে এটার অপসারণ করতে চাচ্ছেন না, বাধা দিচ্ছেন। তিনি হচ্ছেন এনবিআর এর চেয়ারম্যান। উনি অর্থ মন্ত্রণালয়ের সাথে, উনি অর্থ উপদেষ্টার সাথে আমাদের একটা পার্থক্য তৈরি করে দিয়েছেন। তাকে অপসারণ করা না হলে এই আন্দোলনের যে অচলাবস্থা, এটা দিনের পর দিন বাড়তে থাকবে এবং আমরা যে কাঙ্ক্ষিত যে রাজস্ব সংস্কারটা চাচ্ছি, সেই পদে তিনি বাধা হয়ে দাঁড়াবেন। পরে সংবাদ সম্মেলন করে তারা জানান, চলমান অচলাবস্থা নিরসনে শুল্ক ও কর কর্মকর্তাদের 20 সদস্যের একটি দল বিকেলে বৈঠক করবে অর্থ উপদেষ্টার সাথে। ট্যাক্স এবং কাস্টমস থেকে 10 জন 20 জনের একটি ডেলিগেশন মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আজকে আমরা আশা করছি বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। যদিও অর্থ উপদেষ্টা দুপুরেই জানিয়েছেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করলেও হচ্ছে না কোনো বৈঠক। বিকেলে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগদান না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত জানানো হয় বিবৃতিতে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবিরতা দেখা দিয়েছে শুল্ক কর আদায়ে। এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অফিস কক্ষে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীদের কর্মব্যস্ততা। অচল অবস্থা তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউসে। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসের সামনে জড়ো হয়ে শাটডাউন কর্মসূচি পালন করে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে পণ্য খালাসের জন্য নতুন শুল্কায়ন হয়নি, যার প্রভাবে ব্যাহত হচ্ছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের পণ্য জট দেখা দেবে বলে আশঙ্কা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের জেটির ভেতরেও পণ্য বোঝাইয়ের অপেক্ষায় জট তৈরি হয়েছে গাড়ির। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের সব কাজগুলো জমে যাচ্ছে। একদিন 10 দিনের কাজ তো একদিনে করা যাবে না। ইম্পোর্টারের লস, সিএনএফ এর কষ্ট। দ্রুত সমাধান হোক, যাতে হচ্ছে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে স্বাভাবিক কর্মকাণ্ড, সেটা আমরা যাতে খুব সহজেই এটা করতে পারি। কন্টেইনার ড্যামেজ খাইতেছে বন্দরে, আমরা কোনো কাজ করতে পারতেছি না। আমাদের কাজগুলো আজকে 3 দিন পর্যন্ত আমরা ইন্ডেন্ট দিয়ে রাখছি, কোনো কাজ হচ্ছে না। পণ্য জাহাজীকরণ করতে পারছে না। ইতিমধ্যে গতকাল প্রায় 2900 টিউনেস কন্টেইনার জাহাজীকরণ করা হয়নি। প্রতিদিন 18 থেকে 20,000 কোটি টাকা ক্ষতিসাধিত হচ্ছে। এটি আমাদের অর্থনীতির সবচেয়ে বেশি
দুর্ভাগ্যের জায়গা তৈরি করবে আমাদের জন্য। দিনাজপুরের হিলিতে খালাসের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝাই ট্রাক। ট্রাকই রাখা হচ্ছে পণ্য, ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, এলসি নিয়ে পড়তে হচ্ছে জটিলতায়। গাড়ি বন্দরে পড়ে আছে, এই জন্য আমদানিকারকরা ভর্তুকি দিতে হবে, যারা এলসি নগদ টাকা এলসি করেছে ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে, যাদের মার্জিনে আছে তাদেরও ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে, মালগুলো ঢুকতে দেরি হবে, এই জন্য গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে, মানে ইম্পোর্টাররা আমদানিকারকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার এই কাস্টমস বা এনবিআর এর সঙ্গে যে একটা মতবিরোধ চলছে, এটা যত দ্রুত সম্ভব তারা তাদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন, এটা দ্রুত সমাধান করে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা। একই অবস্থা বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দরেও। পণ্য শুল্কায়ন না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি করা কাঁচামাল পথেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন ব্যবসায়ীরা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি, সহজ অর্থায়নের অভাব আর বাজারে প্রবেশের সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছে এসএমই খাতের উদ্যোক্তারা। মূলত সক্ষমতার অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা থেকে উত্তরণে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রোববার রাজধানীতে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। বৃহৎ কিংবা ভারী শিল্পের বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রতিনিয়তই বাড়ছে। তথ্য বলছে দেশে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তার সংখ্যা 1,18,00,000, যেখানে কর্মসংস্থান 3.5 কোটি মানুষের। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় 25%। এরপরেও বরাবরই আর্থিক সংকটে এ খাতের উদ্যোক্তারা, ফলে ব্যবসা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাদের। উদ্যোক্তাদের দাবি, খাতটিতে সরকার যে ঋণ সহায়তা দেয় তাও যথেষ্ট নয়। ঘাটতি আছে প্রযুক্তিগত দক্ষতা আর বাজার সম্প্রসারণের, ফলে পিছিয়ে পড়ছে প্রতিযোগিতা সক্ষমতায়। আমাদের মতো অনেক উদ্যোক্তা এখনো প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি, সহজ অর্থায়নের অভাব, বাজারে প্রবেশের সীমাবদ্ধতা এবং সামাজিক মানসিকতার বাধার সম্মুখীন হন। আমাদের জন্য স্পেশাল কোনো ট্যাক্স বেনিফিট নাই, কোনো রকমের স্পেস নাই যেখানে আমরা অফিস আদালত করতে পারবো, একটা ওয়ার্কিং স্পেস নাই। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, উদ্যোক্তাদের প্রতি এমন অবজ্ঞা জাতীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা আছে এসএমইর সংজ্ঞাতেও, কেননা এক এক প্রতিষ্ঠান এসএমইকে এক একভাবে সংজ্ঞায়িত করে থাকে। ব্যবসা পরিচালনায় শুধু ঋণ পাবার বিষয়ে আলোচনা হলেও পায় না সব উদ্যোক্তা। সমস্যা আছে কর কাঠামোতেও। আমরা যদি বৈষম্য কমাতে চাই তাহলে এই খাতের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা যদি বৈচিত্র্য আনতে চাই, নারী শুধু না আরও পিছিয়ে পড়া মানুষকে পৌঁছাতে চাই, তাই এই খাতের বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোক্তাদের বিষয়ে যথেষ্ট কাজ করা হচ্ছে না দেশে, ফলে জিডিপিতে এ খাতের অবদান প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। বলা হয়, দেশকে ব্যবসা বাণিজ্যের বৈশ্বিক হাব তৈরি করতে প্রয়োজন ব্যবসা সহজীকরণ ও বন্দর উন্নয়ন। এক্ষেত্রে সহযোগী শিল্প হিসেবে এসএমই খাত বড় অবদান রাখতে পারে। এজন্য উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সহজ শর্তে ঋণ প্রদান আর বাজার সম্প্রসারণের পরামর্শ উঠে আসে আলোচনায়। ইকোনমিক সাইজ বাড়ছে, আমাদের প্রতি বছর আমাদের নাম্বার অফ এসএমইস বাড়ছে। এখন এদেরকে সাপোর্ট করার জন্য আমাদের যেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের সেটা নাই আছে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। আমরা ইনফ্যাক্ট ইভেন 1% কেউ টাচ করতে পারছি না, আমি যদি একদম স্ট্যাটিস্টিক্যালি দেখি, পারি না। এতে আমার যেহেতু চ্যালেঞ্জ, আমার ক্যাপাসিটি বিল্ড না হলে এবং আমার ডিজিটাল ক্যাপাসিটি যদি আমি না করতে পারি তাহলে হয়তো ওটা আমি করতে পারবো না। আমার এই ব্যাপারে সাহায্য এবং সহযোগিতা দরকার। 2025-26 অর্থ বছরের বাজেটে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প খাতের 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে আগামী 3 বছরের মধ্যে 15,000 নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। পাশাপাশি 25,000 উদ্যোক্তাকে দেওয়া হবে দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার ও কৃষি পণ্যে রাসায়নিকের উপস্থিতি সহ নানা কারণে দেশে উৎপাদিত সবজি বা ফল খুব একটা নিরাপদ নয়, এ নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এমন বাস্তবতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা গ্যাপ কর্মসূচির মাধ্যমে দেশে স্বাস্থ্যসম্মত ফল ও সবজির চাষ যুগে প্রবেশ করল চট্টগ্রাম। রবিউল টিপুর ক্যামেরায় নাজবুল সাদেকের রিপোর্ট। সারি সারি পেঁপে গাছ, বাগান পরিচর্যায় কৃষক মেনে চলছেন স্বাস্থ্যবিধি। গ্লাভস পরে চিচিঙ্গা তুলছেন, জমির চারপাশে সুরক্ষা দিচ্ছে নেট। মোট কথা, চাষাবাদে এসেছে আমূল পরিবর্তন।
মূলত নতুন চাষাবাদ পদ্ধতি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চা চাষ পদ্ধতি অনুসরণ করে হচ্ছে ফল ও সবজির আবাদ। জমি প্রস্তুত থেকে বীজ বপন, ফসল উৎপাদন এমনকি বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে মেনে চলতে হয় 246টি নিয়ম। এতে মিলে স্বাস্থ্যসম্মত নিরাপদ সবজি ও ফল। চট্টগ্রামের সাতকানিয়া, হাটহাজারী ও সীতাকুণ্ডে এই পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে আম, পেয়ারা, বরবটি, লাউ ফলাচ্ছেন নির্বাচিত কৃষকরা। গ্যাপ অনুযায়ী ক্ষেত করলে আমরা লাভবান হবে, লাভ হবে আমাদের। এগুলা বিদেশে আমরা রপ্তানি করতে পারবো, বিষ মুক্ত থাকবে। প্রথমে মাটি পরীক্ষা করছি, এরপরে বিষ সংশোধন করে বিষ মাটির মধ্যে প্যাকেটের মধ্যে দিয়েছি। মাটি পরীক্ষা করছে, পানি পরীক্ষা করছে, আবার এখানে ওই মাছ এবং এই বিভিন্ন ধরনের নেট পলিথিন দিয়ে ঢাকা ছেড়ে রাখে মানে আর মার্সিন, ওরা সবগুলো সহযোগিতা করছে। কৃষি বিভাগ জানায় কৃষকদের প্রশিক্ষণ সহ নিরাপদ খাদ্য উৎপাদনে গ্যাপ বা উত্তম কৃষি চর্চা চাষ পদ্ধতির প্রতিটি ধাপ নিশ্চিত করা হচ্ছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আমরা যে ফসলটা ফলাবো সেটা নিরাপদ খাদ্য হবে, পুষ্টিমান সম্পন্ন হবে, সেখানে কোনো বিষ প্রয়োগ থাকবে না, কৃষকের স্বাস্থ্য সুরক্ষিত হবে, আমাদের কৃষক শ্রমিক ভাইদের স্বাস্থ্য সুরক্ষিত হবে, কৃষিকাজ করতে গিয়ে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। এখানে মাটি এবং পানি পরীক্ষা করা হয়েছে, এই জমির ইতিহাস নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি কাজ যেগুলো আন্তঃপরিচর্যা সহ যা করা হচ্ছে প্রত্যেকটি কাজের রেকর্ডস বা ডকুমেন্টস আমাদের এখানে রাখা হচ্ছে এবং সেই সাথে আমরা ইতিমধ্যে 2টি প্রদর্শনীর আমাদের এই ডকুমেন্টস সহ আমরা গ্যাপ ইউনিটের কাছে গ্যাপ সার্টিফিকেশনের জন্য আবেদন করেছি। উত্তম কৃষি চর্চা বা গ্যাপ পদ্ধতির চাষে কৃষকের সংরক্ষিত তথ্য যাচাই ও পরীক্ষার মাধ্যমে উৎপাদিত ফল ও সবজি মানবদেহের জন্য নিরাপদ বিবেচনায় মিলবে বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেট। এতে ভোক্তা যেমন সহজে নিরাপদ ফসল শনাক্ত করতে পারবেন, তেমনি এর মাধ্যমে বিশ্ববাজারে ফল ও সবজির রপ্তানি বাড়বে বলছেন কৃষি কর্মকর্তারা। সার্টিফিকেটধারী কৃষক আমাদের ডেভেলপ করার জন্য আমাদের মূলত এই প্রয়াস। আশা করি আমরা অদূর ভবিষ্যতে এই গ্যাপের বিশেষ উত্তম কৃষি চর্চার আলোকে আমরা কৃষক পর্যায়ে নিরাপদ সবজি এবং ফল উৎপাদন করে আমাদের দেশের যে আমাদের সবজি যে চাহিদা সে এবং নিরাপদ সবজি সেটা আমরা এখানে মেকআপ করতে আমরা সক্ষম হব। সাথে যে অতিরিক্ত এই যে আমাদের যে বিদেশে যে দেশের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা উৎপাদিত আমরা ফল কিংবা সবজি বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। নিরাপদ খাদ্য নিশ্চিতের এই প্রকল্প শুরু হয় 2023 সালে। এর আওতায় 2028 সাল পর্যন্ত সহায়তা পাবেন কৃষকরা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4839-এ। বেচা কেনা হয়েছে 494 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 186টির, কমেছে 148টির আর অপরিবর্তিত আছে 60টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4839.78 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 6.95 পয়েন্ট বেশি। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 3.3% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফলোড বাই এনবিএফআই এবং ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি, ফলোড বাই বিচ হ্যাচারি লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। যুক্তরাজ্যে গাড়ির উৎপাদন গেল 70 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে, যা দেশটির অর্থনীতি এবং গাড়ি শিল্পের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন শুল্কের প্রভাব বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর ও বৈশ্বিক অস্থিরতার কারণে কমছে গাড়ির চাহিদা, যার প্রভাব পড়েছে উৎপাদনে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একসময় যুক্তরাজ্যের গাড়ি তৈরির কারখানাগুলো ছিল কর্মচঞ্চল, কিন্তু এখন সেই চিত্র অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এপ্রিলে যুক্তরাজ্যে উৎপাদিত গাড়ির সংখ্যা ছিল 59,000-এর কিছু বেশি, যা কোভিড-19 লকডাউনের সময় বাদ দিলে 1952 সালের পর সর্বনিম্ন গাড়ির উৎপাদন। এই নজিরবিহীন উৎপাদন কমার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন এ খাতের বিশেষজ্ঞরা। এর মধ্যে অন্যতম মার্কিন শুল্কের প্রভাব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করে রেখেছেন, যা জাগুয়ার, ল্যান্ড রোভার, অ্যাস্টন মার্টিনের মতো গাড়ি রপ্তানিকারকদের জন্য
মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। গাড়ি শিল্পের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হলো তেলের গাড়ি থেকে ইলেকট্রিক গাড়ির দিকে রূপান্তর। কারণ ইউরোপ 2035 সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ বাস্তবায়ন করতে চায়। গাড়িতে নতুন প্রযুক্তি স্থানান্তরিত হওয়াটাও একটি জটিল প্রক্রিয়া, যার কারণে স্বল্প মেয়াদে উৎপাদন ব্যাহত হচ্ছে। যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তিতে যেখানে গাড়ির শুল্ক 10% নামিয়ে আনার কথা, তা কার্যকর হতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, যা গাড়ি নির্মাতাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। শুধু যুক্তরাজ্য নয়, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং জাপানের মতো অন্য বড় গাড়ি উৎপাদনকারী দেশগুলোও একই ধরনের সংকটের মুখোমুখি। এর আগে হোন্ডা এবং ফোর্ডের মতো বড় গাড়ি নির্মাতারা যুক্তরাজ্যে তাদের প্ল্যান্ট বন্ধ করেছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্স দেন। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।